সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মাঘের এই কুয়াশাচ্ছন্ন সকালে সবাইকে স্বাগত কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ষষ্ঠ ক্লাস উপভোগ করার জন্য। ইতিমধ্যে আমি পাঁচটি ক্লাস নিয়েছি। সেখানে কাজ শক্তি ও ক্ষমতা বিষয়ের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখান থেকে হয়তো তোমরা অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছো, বোঝার চেষ্টা করছো এবং এই স্লাইডগুলো কাজে লাগিয়ে চর্চার মাধ্যমে আরো অনেক কিছু শিখবে। আজকে রিভিউ ক্লাস অনেকটাই বিগত ক্লাসগুলোর যে বিষয়গুলো আমরা শিখেছিলাম যে পদার্থবিজ্ঞানে কার্যকর কাজের সাথে ফলাফল সম্পৃক্ত। এটা বিষয় আমরা জানি যে পদার্থবিজ্ঞানে কার্যকর যে কাজের যে ফর্মুলা বা সংজ্ঞা আমরা দিলাম সেটার সাথে কি সম্পৃক্ত ফলাফল। বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে উঠালে যে কাজ সম্পন্ন হয় তা বস্তুতে কি হিসাবে সঞ্চিত থাকে? স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় উঠাই তাহলে এখানে কৃত কাজের মান কত হবে? mgh, যেটা বস্তুর স্থিতিশক্তির সমান। অর্থাৎ বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উপরে উঠালে যে কাজ সম্পন্ন হয় তা বস্তুতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। আবার কাজ হচ্ছে শক্তির যান্ত্রিক স্থানান্তর। আমরা যান্ত্রিক শক্তির ফর্মুলা থেকে জানি কাজ হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার ফর্মুলা হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি ধ্রুব থাকে। অর্থাৎ বিভব শক্তি হ্রাস পেলে গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পেলে বিভব শক্তি বৃদ্ধি পায়। তাহলে যখন একটা বস্তু কাজ সম্পন্ন করে তখন তার বিভব শক্তিগুলো গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ কাজ হচ্ছে শক্তির যান্ত্রিক শক্তির স্থানান্তর, বিভব শক্তি থেকে গতিশক্তি হয় এবং গতিশক্তি কৃত কাজের সমান, সেটা আমরা কাজ শক্তির উপপাদ্য থেকে জানি। আবার কাজের অভিকর্ষীয় একক, আমরা জানি কাজের ব্যবহারিক একক জুল। কাজের অভিকর্ষীয় একটা একক আছে, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কেজি মিটার, অর্থাৎ কিলোগ্রাম মিটার। কাজের ব্যবহারিক একক জুল। 1 জুল সমান কত? 10⁻7 আর্গ। 1 জুল সমান 10⁻7 আর্গ। আবার 1 নিউটন সমান আমরা 10⁻5 ডাইন বলতে পারবো। এগুলো আমাদের বিভিন্ন এতে ব্যবহৃত হবে। ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোতে আমরা এই বিষয়গুলো প্রয়োগ পাবো। কাজের মাত্রা, অলরেডি আমরা কাজের মাত্রা এবং একক নির্ণয় করেছি। কাজ সমান আমরা জানি W=Fs বা Fx। সেক্ষেত্রে কাজের মাত্রা হবে বলের মাত্রা ml T−2 × L, অর্থাৎ ml² T−2। কাজের মাত্রা ml² T−2। বল ও সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কাজ ঋণাত্মক হয়। যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অর্থাৎ কাজ সমান আমরা জানি W=Fs cos θ। এখানে যখন আমরা 180 ডিগ্রি বসাবো, cos 180 ডিগ্রির মান -1, অর্থাৎ Fs, W=Fs। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কাজ ঋণাত্মক হবে। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ W=Fs cos 90 ডিগ্রি, সেক্ষেত্রে কাজের মান 0 হবে। কোনো বস্তুকে উপর হতে নিচে ফেলে দিলে সে কাজ হবে ধনাত্মক কাজ হবে। বৃত্তাকার পথে আবর্তনশীল বস্তুর কৃত কাজ 0। একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তনশীল থাকলে সেই বস্তু দ্বারা কৃত কাজ 0 হবে, কারণ এক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, একই কথা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান পৃথিবীর কাজ 0, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবীও একটা আবর্তনশীল বস্তু, সেক্ষেত্রে পৃথিবী দ্বারা কৃত কাজ 0 হবে। কোন বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করলে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেও সেক্ষেত্রে কৃত কাজের মান 0 হয়। স্থির বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল কর্তৃক কৃত কাজের মান আমরা জানি W=F × S।
আবার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, একইভাবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ W is equal to F ds x1 x2। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, দ্বিমাত্রিক ক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। W is equal to R1 R2 F dr। একাধিক বল দ্বারা কৃত কাজ, কোন বস্তুর উপর যখন একই সাথে একাধিক বল প্রযুক্ত হয়, ক্রিয়া করে, তখন সেই বস্তু কর্তৃক সেই বল কর্তৃক কৃত কাজের মান কেমন হবে? আমরা জানি কোন বস্তুর উপর একই সাথে 4টি বল ক্রিয়া করে, একাধিক বল দ্বারা কৃত কাজের মান আমরা লিখব W is equal to Fs cos θ মাইনাস ঘর্ষণ বল। এটাই একাধিক বল দ্বারা কৃত কাজের রাশিমালা। স্প্রিং ধ্রুবকের একক, স্প্রিং ধ্রুবক আমরা জানি স্প্রিং এর উপর প্রযুক্ত বল F is equal to kx, এখানে k স্প্রিং ধ্রুবক, k is equal to Fyx। তাহলে স্প্রিং ধ্রুবকের একক কি হবে? নিউটন মিটার, অর্থাৎ নিউটন মিটার ইনভার্স 1। এটা স্প্রিং ধ্রুবকের একক। স্প্রিং ধ্রুবকের মাত্রাও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, বলের মাত্রা ইনটু, তাহলে আমরা কি লিখব? k is equal to ml t ইনভার্স 2 বলের মাত্রা ডিভাইডেড বাই l। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা পাবো m t ইনভার্স 2। স্প্রিং ধ্রুবকের মান 3টি বিষয়ের উপর নির্ভর করে। বিগত ক্লাসে আমরা দেখিয়েছি স্প্রিং ধ্রুবকের মান 3টি বিষয়ের উপর নির্ভর করে। মানগুলো তো হলো স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন এবং স্থিতিস্থাপক ধর্ম। স্প্রিং এর দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন এবং স্থিতিস্থাপক ধর্ম, এই 3টি বিষয়ের উপর স্প্রিং ধ্রুবকের মান নির্ভর করবে। আবার সম্পূর্ণ কাজ আমরা জানি গতিশক্তি, বস্তুর সম্পূর্ণ কাজ গতিশক্তির পরিবর্তনের সমানুপাতিক। এখান থেকে আমরা কি বলতে পারি? গতিশক্তি হ্রাস পেলে সম্পাদিত কাজ ঋণাত্মক হবে। গতিশক্তির পরিবর্তন অর্থাৎ W is equal to, তাহলে সম্পাদিত কাজ ঋণাত্মক হবে যদি গতিশক্তি হ্রাস পায়। আবার গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ আমরা লিখতে পারি EK is equal to, যদি ভরবেগ p হয় তাহলে p স্কয়ার ডিভাইডেড বাই 2m। বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারবে না। গতিশক্তির ফর্মুলা EK is equal to হাফ mv স্কয়ার। বলা হচ্ছে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারবে না। গতিশক্তি, ভর কখনো ঋণাত্মক হয় না, এখানে বেগ ঋণাত্মক হতে পারে কিন্তু বেগের বর্গ কখনো ঋণাত্মক হবে না। সুতরাং আমরা বলতে পারি গতিশক্তি কখনো ঋণাত্মক হবে না। হালকা বস্তুর গতিশক্তি সবসময় বেশি হবে। একটি ভারী বস্তু ও হালকা বস্তুর মধ্যে ভারী বস্তু অপেক্ষা হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। হালকা বস্তুর ভরবেগ ভারী বস্তুর ভরবেগের চেয়ে কম, অর্থাৎ ভারী বস্তুর ভরবেগ বেশি। বিভব শক্তির মান সবসময় উচ্চতার উপর নির্ভর করবে। এই বিষয়গুলো তোমাদের সবসময় নলেজে রাখতে হবে। যখনই তোমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় নিয়ে চর্চা করবে তখনই এই বিষয়গুলো তোমাদের মাথায় থাকতে হবে, তাহলে বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। এবার আমরা আসি আবর্তন গতির ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা কেমন হবে। আবর্তন গতির ক্ষেত্রে কৃত কাজ, কৃত কাজকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি তাহলে কি লিখব? আবর্তন গতির ক্ষেত্রে প্রযুক্ত বলের মান হবে টাউ এবং সরণ হবে থেটা। যদি ঘূর্ণায়মান কোন বস্তুর সরণ থেটা হয় তাহলে সরণের পরিবর্তনের হার থেটা বাই টি সমান আমরা কি লিখতে পারবো? কৌণিক বেগ ওমেগা। সেক্ষেত্রে কৃত কাজ আবর্তন গতির ক্ষেত্রে W is equal to টাও থেটা লিখতে পারবো। এখানে টাও হলো ঘূর্ণনশীল বস্তুর উপর প্রযুক্ত বলের মান বা টর্ক বলতে পারি। আর ক্ষমতা, আবর্তন গতির ক্ষেত্রে ক্ষমতা কত হবে?
ক্ষমতাকে যদি আমরা পি ধরি তাহলে পি সমান লিখতে পারি W/T, অর্থাৎ আবর্তন গতির ক্ষেত্রে কৃত কাজ টাউ থিটা ডিভাইডেড বাই টি বা টাউ ইন্টু থিটা বাই টি। এখানে সরণের পরিবর্তন, কৌণিক বেগের সরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? থিটা ওমেগা, অর্থাৎ টাউ ওমেগা, অর্থাৎ আবর্তন গতির ক্ষেত্রে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু টাউ ওমেগা। এই দুটো বিষয় আমরা মাথায় রাখবো। এবার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আসি, একটি সরল দোলকের চিত্র এখানে দেওয়া আছে। সরল দোলকের একটি সাম্যাবস্থার চিত্র দেওয়া আছে। আমাদের কৃত কাজের রাশিমালা নির্ণয় করতে হবে। সরল দোলকের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে সুতার দৈর্ঘ্য L, সুতার টান T এবং দোলক পিণ্ডের ওজন ধরে নিলাম WP। তাহলে আমাদের কৃত কাজের রাশিমালা নির্ণয় করতে হবে। সাম্যাবস্থায় সরল দোলকটি সাম্যাবস্থায় চিত্র থেকে আমরা পাবো প্রযুক্ত বল F এর মান পাবো T sin থিটা এবং ওজন বল WP is equal to T cos থিটা সাম্যাবস্থার ক্ষেত্রে। তাহলে WP is equal to T sin থিটা divided by T cos থিটা বা F divided by WP is equal to TT কেটে গেলে আমরা সরাসরি লিখতে পারবো tan থিটা। আমরা বীজগণিতিক ফর্মুলা থেকে জানি, বীজগণিতিক ফর্মুলা sin থিটা divided by cos থিটা is equal to tan থিটা বা প্রযুক্ত বল F is equal to WP tan থিটা। এটা আমাদের প্রয়োজন হবে, আমরা কৃত কাজ নির্ণয়ের সময় এটা রেখে দেব। এবার সম্পাদিত কাজ কেমন হবে? সম্পাদিত কাজ, সুতরাং সম্পাদিত কাজ W is equal to ইন্টিগ্রেশন অফ কত হবে 0 থেকে S যদি আমরা ধরি তাহলে কি লিখতে পারবো? কাজের ফর্মুলা অনুসারে F ds into cos থিটা, F ds into cos থিটা। চিত্র থেকে লক্ষ্য করো S is equal to L থিটা, তাহলে এটাকে আমরা ds is equal to কি লিখতে পারবো? L into d থিটা। আবার F এর মান কত পেয়েছিলাম? F is equal to WP tan থিটা। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে S WP tan থিটা into LD থিটা, ds এর মান LD থিটা into cos থিটা। তাহলে tan থিটা মানে WP sin থিটা divided by cos থিটা into LD থিটা cos থিটা। cos থিটা যদি কেটে যায় তাহলে আমরা কি লিখতে পারি? কৃত কাজ W is equal to 0s WP L sin থিটা d থিটা।
বা বের করে নিয়ে আসলে ইন্টিগ্রেশন অফ 0s sin theta d theta sin theta কে ইন্টিগ্রেশন করে আমরা পাবো মাইনাস cos theta। এই ক্ষেত্রে আমাদের লিমিট হবে থিটা। এই ক্ষেত্রে আমরা লিমিট মান বসানোর পর আমরা লিমিটটা থিটা করে দেব। তাহলে থিটা বা WPL 1 মাইনাস cos থিটা। তাহলে সরল দোলকের সাম্যাবস্থায় কৃত কাজ, একটি সরল দোলকের সাম্যাবস্থায় কৃত কাজের সম্পাদিত কাজের মান কত পেলাম? W WPL 1 মাইনাস cos অফ থিটা। যেখানে WPটা হলো দোলক পিণ্ডের ওজন এবং L সুতার দৈর্ঘ্য। এবার পরের প্রশ্নে আসো। প্রশ্নটা মনোযোগ সহকারে একবার পড়ে নাও। আমি এখনই সমাধানটা তোমাদের সামনে করে দেব। 2 কেজি ভরের একটি গোলককে 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে ঝুলানো হলো। একটি পরিবর্তনশীল বল অনুভূমিকভাবে গোলকটির উপর কাজ করছে। পরিবর্তনশীল বল অনুভূমিকভাবে। যদি গোলকটিকে আস্তে আস্তে টেনে থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি হতে থিটা 30 ডিগ্রি অবস্থানে আনা হলে কৃত কাজের পরিমাণ কত হবে? তাহলে এখানে কতগুলো মান দেওয়া আছে। গোলকের ভর, ধরে নিলাম m, কত দেওয়া আছে? 2 কেজি। সুতার দৈর্ঘ্য ধরবো L। তাহলে L ইজিক্যাল টু আমরা কত লিখব? 1 মিটার। আর কি মান আছে? গোলকটির কৌণিক সরণ, কৌণিক সরণকে আমরা ধরলাম থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অবস্থানে গেল, অর্থাৎ কৌণিক সরণ হলো 30 ডিগ্রি। গোলকের ওজন WP ইজ ইকুয়াল টু কত? 2 × 9.8 নিউটন, অর্থাৎ 19.6 নিউটন। এবার আমরা জানি কৃত কাজ WP is equal to W is equal to WPL into 1 minus cos theta। এর আগে আমরা যে ফর্মুলাটা নির্ণয় করলাম, এখন এই মানগুলো যদি আমরা বসাই 19.6 ইন্টু সুতার দৈর্ঘ্য 1 মিটার 1 মাইনাস cos অফ 30 ডিগ্রি, তাহলে আমরা মানটা পেয়ে যাব 19.60 ইন্টু 1 মাইনাস cos 30 ডিগ্রি মান কত? √3/2। 1 মাইনাস √3/2 করো, কত আসে তাহলে? 1 মাইনাস cos √3/2 করলে 0.866 বা বিয়োগ করলে মান আসে কত আসবে? নির্ণীত মান আসবে 2.63 জুল। তাহলে আমরা কৃত কাজের মান পেলাম 2.63
2.63 জুল, 2.63 জুল। এখানে একটু ক্যালকুলেশন দরকার। 19.60 ইন্টু 1 মাইনাস 0.866 আর 19.60 ইন্টু 0.134 বা 2.63 জুল। ওকে, আমরা কৃতকাজের মান পেলাম 2.63 জুল। সুপ্রিয় শিক্ষার্থী, পরের প্রবলেমটা একটু দেখি মনোযোগ সহকারে। পড়ো। 25 নিউটন বল কোন স্প্রিংকে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে। এই স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ হিসাব করো। স্প্রিং এর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা 5 নম্বর লেকচারে আলোচনা করেছি। এখানে কিছু বিষয় দেওয়া আছে। বল এফ সমান কত দেওয়া আছে? 25 নিউটন। প্রথম ক্ষেত্রে সরণ, সরণের মান ধরলাম x1 সমান কত? 10 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নেব, তাহলে 0.10 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? দ্বিতীয় ক্ষেত্রে সরণের মান ধরলাম x2, তাহলে x2 এর মান কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার আর 0.60 মিটার। আমাদের নির্ণয় করতে হবে কৃত কাজ W is equal to what? আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং বল F is equal to kx, স্প্রিং কনস্ট্যান্ট K is equal to F by x। এখানে যেহেতু এটা প্রথম ক্ষেত্রে সরণ x1 লিখতে পারি, তাহলে প্রযুক্ত বলের মান 25 আর সরণের মান 0.10, তাহলে কে এর মান কত পাবো? 250, একক কত হবে? নিউটন মিটার ইনভার্স 1। তাহলে যেহেতু স্প্রিং এর কৃত কাজের মান নির্ণয় করতে আমাদের অবশ্যই স্প্রিং কনস্ট্যান্টের মান লাগবে, সেহেতু আমরা স্প্রিং কনস্ট্যান্টের মান এখানে প্রযুক্ত বল এবং সরণ থেকে বের করে নিলাম। এবার স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ এবং সেটা দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজকে আমরা কিভাবে লিখতে পারি? W is equal to হাফ কে। এই কৃত কাজটা কোনটা নির্ণয় করতে হবে? দ্বিতীয় ক্ষেত্রে সরণের ক্ষেত্রে, তাহলে আমরা x2 স্কয়ার লিখতে পারি। এখানে হাফ ইন্টু কে এর মান নির্ণয় করলাম 250 আর x2 দেওয়া ছিল 0.60 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 0.45 জুল, অর্থাৎ কৃত কাজের মান 0.45 জুল। পরের প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী ফিগারটা ভালো করে লক্ষ্য করো। এখানে চিত্রে দেওয়া আছে বস্তুর ভর, ব্যক্তির ভর কত? ব্যক্তির ভর 70 কেজি এবং বোঝার ভর 20 কেজি। তাহলে চিত্র অনুসারে কৃত কাজ কত হবে?
তোমাকে চিত্র অনুসারে কৃত কাজের সরণ দেওয়া আছে 6 মিটার এবং বল ও সরণের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, উচ্চতা h। হ্যাঁ, তাহলে যে ব্যক্তিটা উঠছে তার ভর 70 কেজি এবং বহনকৃত বোঝার ভর 20 কেজি। চিত্র অনুসারে কৃত কাজ কত হবে? W is equal to what? W is equal to what? তাহলে প্রথমে আমরা মোট ভর নির্ণয় করব। মোট ভর বলতে ব্যক্তির ভর 70 কেজি এবং বোঝার ভর 20 কেজি, 90 কেজি ভর, এবং সরণ s is equal to 6 মিটার, সরণ s is equal to 6 মিটার, মধ্যবর্তী কোণের মান থিটা is equal to 30 ডিগ্রি। কৃত কাজ W নির্ণয় করতে হবে। তার আগে চিত্র অনুসারে আমরা পাই sin theta is equal to h divided by s, বা h is equal to s sin theta, আর s এর মান 6 sin into 30 ডিগ্রি ইন্টু কত? sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে 3 মিটার। তাহলে আমরা উচ্চতা h পেয়ে গেলাম। আমাদের এখন একটাই কাজ, সেটা হলো কৃত কাজের মান W is equal to what? তাহলে কৃত কাজ W is equal to প্রযুক্ত বল ইন্টু উচ্চতা, প্রযুক্ত বল ইন্টু উচ্চতা। প্রযুক্ত বলের মান কেমন হবে? mg ইন্টু h। m কত? 90, g 9.8 এবং উচ্চতা নির্ণয় করলাম 3, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাবো 2646 জুল। কৃত কাজের মান 2646 জুল। প্রিয় শিক্ষার্থী, আরেকটি সমস্যা তোমরা লক্ষ্য করো। প্রতিটি ঘনাকৃতি পাথরখণ্ডের আয়তন 0.125 মিটার কিউব এবং ভর 250 কেজি। এদের একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করতে 12,250 জুল কাজ করতে হয়। পাথরের সংখ্যা নির্ণয় করতে হবে। ব্যাপারটা একটু নতুন তোমাদের কাছে, আমি সমস্যাটার সমাধান করে দিচ্ছি এখানে। প্রথমে আসি, যে বিষয়গুলো দেওয়া আছে, পাথরের আয়তন দেওয়া আছে। আয়তনকে যদি আমরা ভি ধরি তাহলে কত দেওয়া আছে? 0.125 মিটার কিউব। উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা h is equal to 0.125 or 0.5। তাহলে আয়তন থেকে আমরা উচ্চতা বের করলাম। এবার ভর দেওয়া আছে 250 কেজি। অভিকর্ষ ত্বরণের মান আমাদের জানা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। কৃত কাজ W is equal to কত? 12,250 জুল। তাহলে নির্ণয় করতে হবে পাথরের সংখ্যা, অর্থাৎ কতটি পাথর ব্যবহৃত হয়েছিল। আসি ফর্মুলা। কৃত কাজ W is equal to mgh into n minus 1 divided by 2। কৃত কাজের মান কত? 12,250, ভর 250, 9.8 into h
0.5 into n into n minus 1 divided by 2. তাহলে n into n minus 1 divided by 2 is equal to, ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে? 10. n into n minus 1 is equal to 20, और n square minus n minus 20 is equal to 0, বা n square minus 5n plus 4n minus 20 is equal to 0. ক্যালকুলেশন সবার জানা এবং সবাই আরো দ্রুত বা বিভিন্ন ভাবে করতে পারো। আমি n is equal to n minus plus 4 কমন নিলে n minus 5 is equal to 0, n into 5 n plus 4 is equal to 0. অতএব আমরা লিখতে পারি n minus 5 is equal to 0 বা n is equal to 5, অথবা n plus 4 is equal to 0 বা n is equal to minus 4, যেটা গ্রহণযোগ্য নয়। তাহলে পাথরের সংখ্যা লিখতে পারবো, অতএব পাথরের সংখ্যা কত? 5। তাহলে এই ফর্মুলা থেকে আমরা পাথরের সংখ্যা নির্ণয় করতে পারি। সর্বশেষ একটি সমস্যা তোমরা ভালো করে দেখে নাও। একটি 10 কেজি ভরের বস্তু 8 মিটার উচ্চতা হতে নিচে পড়লো। মাধ্যাকর্ষণ জনিত স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে বস্তুটির ভর m সমান কত? বস্তুটির ভর m সমান 10 কেজি, উচ্চতা, প্রাথমিক উচ্চতা h1 কত ছিল? 0, উচ্চতা h2 is equal to কত উচ্চতা উঠানো হলো? 8 মিটার, এবং স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। স্থিতিশক্তির পরিবর্তন del U is equal to what? তাহলে আমরা জানি স্থিতিশক্তির পরিবর্তন del U is equal to mgh, অর্থাৎ h উচ্চতার পরিবর্তন। এই ফর্মুলার সাহায্যে আমরা স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে পারবো। এখন যদি মানগুলো বসে দিই, 10 into 9.8 into 8 minus 0, তাহলে কত পাবো? 784 জুল। আর এর মাধ্যমেই আমার আজকের ষষ্ঠ ক্লাস এখানে শেষ হচ্ছে। অসভ্যদের দেশে গাড়ির হর্ন বাজে, শব্দ দূষণ সম্পর্কে তোমরা সচেতন হবে, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।